জামালপুর নামকরণ নিয়ে অনেক লোকগাথা এবং ধর্মীয় নানামুখী কাহিনী প্রচলিত আছে, সঙ্গে রয়েছে নানান ইতিহাস। তবে নানা মতবাদ থাকার পরও একটি বিষয়ে সকলেই প্রায় একমত পোষণ করেন যে এই জনপদের পূর্ব নাম ছিল সিংহজানি। 1954 সালে মুদ্রিত জামালপুরের গণ ইতিবৃত্ত বইয়ের লেখক আলহাজ গোলাম মোহাম্মদ হজরত শাহ জামাল সম্পর্কে তার গ্রন্থে উল্লেখ করেছেন, ভারত সম্রাট আকবরের রাজত্বকালে আরবের ইয়েমেনের প্রদেশ হতে দেশভ্রমণ উপলক্ষে হজরত শায়েখ জামাল নামে একজন কামেলের এই দেশে আগমন ঘটে এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এই স্থানে তার খানকা স্থাপন করেন। পরবর্তীকালে এ অঞ্চল হজরত শাহ জামাল নামে পরিচিত হয়ে ওঠে। তার নাম অনুসারেই পর্যায়ক্রমে জামালপুর জেলার নামকরণ হয়। ভৌগোলিকভাবে জামালপুর উপজেলার উত্তরে শেরপুর সদর, দক্ষিণে টাঙ্গাইল জেলার ধনবাড়ী এবং সরিষাবাড়ী উপজেলা, পূর্বে ময়মনসিংহ সদর এবং মুক্তাগাছা উপজেলা, পশ্চিমে মেলান্দহ এবং মাদারগঞ্জ উপজেলা অবস্থিত। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে আমাদের এবারের গন্তব্য জামালপুর সদর উপজেলায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে নির্মিত হয়েছে মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্প। সেখানে ভাসমান মানুষদের হাতে তুলে দেয়া হয়েছে 2 শতক জমিসহ একটি সেমি পাকা ঘর। এরই ধারাবাহিকতায় জামালপুর জেলার সদর ইউনিয়নের নাভাঙ্গাচর গ্রামে নির্মিত হয়েছে এই ঘর। 8 ভাই বোনের বড় একটি পরিবারে জন্ম নুরুদ্দিনের। বাবা পেশায় ছিলেন একজন দিনমজুর। তার বাবার নিজস্ব কোনো সম্পত্তি না থাকায় বেশ বেহাল অবস্থার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে তাদের। বিভিন্ন আত্মীয়র বাড়ি থাকতে হয়েছে তাকে। ছোট থেকেই অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হতে হয়েছে তাকে। বড় হওয়ার পর একসময় বিয়ে হয় তার। এক এক করে হন 6 সন্তানের জনক। নিজে অল্প পুঁজির উপর ভর করে শুরু করেন ফেরি করা। তারপর সংসার চালানো কঠিন ছিল তার পক্ষে। কখনো থেকেছেন বাড়ি ভাড়ায়, আবার কখনো বসবাস স্বজনের ঘরের কোনো এক কোণা। অবশেষে তাদের দিন ফিরেছে, পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়নের ঘর। আগে ছোট থাকতে কুলিগিরি কাজ করছে, একবার থেকে বাসা ভাড়া করে থাকলাম, কোন থেকে আবার আরেকখানে গেলাম। আঙ্গুরে একটা আসিল, মনে করুন যে মাটির ওয়াল ঘর আসিল, ওই ঘরের মধ্যে আমরা থাকতাম ছেলে মেয়ে নিয়ে। তেমন কী করুন, ভাঙাচোরা ঘর, পানি পড়ে কী করুন যাওয়া। তাই পোলামানের কয়েছে, বাবা আল্লাহর কাছে শুক্রিয়া দেয় মানো, আল্লাহ কোনো দিন তোমাকে সুখ দিতেও পারে। শেখ হাসিনা আমার ঘরে এই ঘর দিলে আমরা মনে করুন যে একটু সুখ শান্তিতে আল্লাহ রাখতেছে, এইভাবে আমরা থাকতেছে। মানে কারো বাড়ি থাকুন লাগলো না, কারোখানে যাওয়ান লাগলো না। এটা এখনকার মনে করুন যে আমার নিঃস্বাধীনে ঘর ভাড়া দেওয়া লাগলো না। চলতি পথে পদে পদে হোঁচট খাওয়া ভাসমান এই পরিবারগুলোর শুধু চিন্তা ছিল 3 বেলা পেট পুরে ভাত খাওয়া। কিন্তু নিজস্ব একটা স্থায়ী নিরাপদ ঠিকানা হওয়ার পর তারা এখন বদলে ফেলছে নিজেদের। বাবা পেশায় কবিরাজ ছিলেন, তাই ফকির বাদ্যকারদের সংসারের হালচাল খুব বেশি সন্তোষজনক ছিল না। তারা ছিলেন মোট 2 ভাই বোন। সেখানে তার পড়ালেখার সুযোগও হয়ে ওঠেনি। তাই ছোটবেলা থেকেই খাবার হোটেলে কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এক সময় সংসার জীবন শুরু করেন তিনি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি। 3 সন্তানের জনক, যার মধ্যে 2টি মেয়েকে বিয়ে দিয়েছেন। বসবাস করতেন ভাড়া বাড়িতে। ফকিরের স্ত্রী বাসাবাড়িতে কাজ করে উপার্জন করতেন। এই অসহায় পরিবারটিও বুঝে পেয়েছেন আশ্রয়নের জমিসহ ঘর। কুমিল্লা পুলিশে চাকরি দিত, একটা ছেলে হইতো আমার। ছেলেটা ভোজমান হওয়ার পরে থেকে একটা বিয়ে করতো। তারপরে 14 ফেব্রুয়ারি আমার ছেলেটারে মানুষে মাইরা ফেলাইছে। মনে করেন হোটেলে কাজ করি, এখন বেতন পাই 150 টাকা। এখন বাজারই করবো না পোলামানের কাপড় চোপড় কিনে দিব। ছাপড়া করে ভাড়া থাকতাম, 1000 টাকা ভাড়া দিতাম।
ঝড় বৃষ্টি আসলে কষ্ট হয়, ওইটা বসে থাকার লাগে। বৃষ্টি গেলে পরে আবার মাটিতে বিছনা না করে পোলামানের বিছনা করে দিই, তারপরে মনে করেন আমরা থাকি। একটা ঘরের আবেদন দিলাম, 1 বছর পরে আমারে শেখ হাসিনা মনে করেন একটা ঘর দিল। এখন আমি 6 মাস ধরে এই ঘরে আইছি। এখন আমি শেখ হাসিনার আমি দোয়া করি তার জানি ভালো হয়, ঘরটা পায় আমি আমার একটু উপকার হয়েছে, কোনো ভাড়া দেন লাগে না। ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে ভূমিহীন, গৃহহীন পুনর্বাসনে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। স্থায়ী ঠিকানার স্বাদ পাচ্ছে আশ্রয় ফিরে পাওয়া অসহায় মানুষগুলো। মুকুলের জন্ম এক দরিদ্র পরিবারে। এই সংসারে তারা 9 ভাই বোন, পুরোটাই অভাবের সংসার। বাবার ছোট একটি বসত ভিটা ছিল, সেখানে এতগুলো মানুষ অনেক কষ্টে বসবাস করেছেন। 5ম শ্রেণী পর্যন্ত পড়লেও তীব্র অভাব আর বিরূপ পরিস্থিতির কারণে তাও বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় তার কর্মজীবন। কাঠমিস্ত্রি হিসেবেই নিজেকে গড়ে তোলেন। বাবা মারা গেলে তাদের ভিটে বাড়ি দখল হয়ে যায়। এরপর থেকে অন্যত্র বাসা ভাড়ায় বসবাস করতে শুরু করেন। তিনি একসময় 2টি কন্যা সন্তানের বাবা হন। দুটোর বিয়েও দিয়েছেন। তারাও পেয়েছেন আশ্রয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ সেমি পাকা ঘর। অনেক দুর্দিন গেছে, মাসে বাসা বাড়ি থাকছি, মাসে সেই করছে, ভাড়া ছিলাম। আমার বাপ মা যখন বাচ্চা খেদাই দিল, আমার কোনো বাড়ি ঘর কোনো কিছু ছিল না। একবারে মনে 30টা বছর আমি কান্দাকাটি করলাম, থাকলাম, কোনো ঠাই পাইলাম না। ওর মাল্লার একটা শেখ হাসিনা আমার একটা ঘর দিছে। এই ঘরটার মধ্যে খুব শান্ত সৃষ্টি আছে। আমার দোয়া করছে আল্লাহ, শেখ হাসিনা আমার দোয়া করতে, আগে দোয়া করি, অনেক দোয়া করি। আমি মরে গেলেও আমার বাড়ি আনি থাকতে পারবো। অধিকাংশ উপকারভোগী পরিবারই সরকারি খাস জমি অথবা অন্যের পতিত জমিতে অস্থায়ী বসবাস করত। 17 বছরের সময় আমার বিয়ে দেওয়া হলো। সেখানে বিয়ে দেওয়ার পর প্রায় সংসার ভালোই করলাম। 1 বছর পর আমার একটা মেয়ে হলো। মেয়েটা হওয়ার পরে আমার স্বামী জুয়া খেলতো, নেশা করতো, আমার কাছে টাকা পয়সা চাইতো। টাকা পয়সা যদি না দিতে পারতাম আমার বাবার বাড়ি পাঠাই দিত। সেখান থেকে আমি টাকা আনতে পারতাম না। ওর থেকে আমি আস্তে আস্তে দূরে চলে গেলাম, ঢাকা গেলাম। ঢাকা থেকে গার্মেন্টস করলাম। গার্মেন্টস করে সেখানেও গার্মেন্টস করতে পারি নাই। 2 বছর ছিলাম। তারপর অসুস্থ হওয়ার পরে আমি দেশে চলে আসলাম। এখন ঘরটা পাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালোতে আছি। আল্লাহ তার শেখ হাসিনা আন্টিকে ভালো রাখুক। সে আমাদের জন্য অনেক করছে, ভূমিহীনদের জন্য ঘর দিয়েছে। আমরা ঘর পাই সন্তুষ্ট। এখন আমরা ভালো জীবনযাপন করতেছি। মানবিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা অসহায় পরিবারগুলোকে আপন জনের মতোই ঢেকে রেখেছেন পরম স্নেহ আর মমতার চাদরে। লতিফের জন্ম একেবারেই নিম্নবিত্ত পরিবারে আরও ভাই বোন ছিল তার। বাবা ছোট একটা কাজ করতেন, তার বিনিময়ে যা উপার্জন হতো তাদের সংসার চলত না ঠিক মতন। বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তারা। অভাবের কারণে পড়ালেখা হয়নি তার। বাবা মারা যাওয়ার পর ভাই বোন থেকে আলাদা হয়ে যেতে হয় লতিফকে। এরপর শুরু হয় তার নতুন আরেকটি জীবনের গল্প। বিয়ে করেন একসময়, পরবর্তীতে স্ত্রী সন্তান নিয়ে নানামুখী প্রতিবন্ধকতার মুখে পড়েন। নিজে শ্রমিক হিসেবে কর্মজীবন বেছে নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের মধ্য দিয়ে খুঁজে পেয়েছেন নিরাপদ আশ্রয়। অসুস্থ হয়ে পড়ে গেলাম, তখন কাজ বাদ দিলাম। বাড়িটা বাসা থাকছি, বাবে শ্রমিকের কারিগরের কাজ করছে, এইগুলোই দিয়ে সংসার চলছে। আমি তো পড়া অসহায়, পাড়াটা বাসা থাকতাম, ওরা তো মাস গেতে টেহা দিতে আঙ্গের কাম শেষ, জীবনে তো কিছু করতে পারিনি। হাসিনা গড় দিছে, এটা তাকে ধন্যবাদ। এই গড় পাওয়াতে হাজার হাজার শুক্রিয়া করি আমরা। এটা পাওয়াতে আঙ্গের একটু সুবিধা হয়েছে। না সারাদিন যাই কিছু করি, নাই তো আসেনি থাকতে পারি, আগে তো তাও পাইতাম না। আমাদের নতুন প্রজন্মই একদিন ঠিকই নির্মাণ করবে
জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা, একটি মানুষও আর বাংলাদেশে গৃহহীন থাকবে না, সেই প্রত্যাশা থাকল। এই উপজেলার সাথে ইংরেজ আমলের নীল চাষ ও নীলকর সাহেবদের অত্যাচারের নানা ইতিহাস জড়িয়ে আছে। তৎকালীন ময়মনসিংহ জেলার মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বেশি নীল চাষ হতো। এখানে ইংরেজদের নীলকুঠি ছিল। ইসলামপুরের নামকরণ নিয়ে 3টি মত প্রচলিত আছে, যার মধ্যে প্রথম মতটি হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইসলাম খাঁ বাংলার সুবেদার হয়ে আসেন। সুবেদার ইসলাম খাঁ কোনো এক সময়ে এই অঞ্চলে এসেছিলেন। তাকে স্মরণীয় করে রাখতে এই অঞ্চলের নাম জামালপুর রাখা হয়। দ্বিতীয় মত, ইসলাম শাহ নামের একজন কামিল পীর এই অঞ্চলে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। তার নাম অনুসারে এই অঞ্চলের নাম ইসলামপুর রাখা হয়। ইসলামপুর উপজেলার উত্তরে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা, দক্ষিণে মেলান্দহ এবং মাদারগঞ্জ উপজেলা, পূর্বে শেরপুর সদর এবং শ্রীবর্দী উপজেলা, পশ্চিমে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলা অবস্থিত। সবুজ শ্যামল ইসলামপুর উপজেলায় গৃহহীন ভূমিহীনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে সরকার প্রধান শেখ হাসিনার উপহারের রঙিন টিনের সেমি পাকা ঘর। একই সঙ্গে প্রত্যেকে হয়েছেন 2 শতক জমির মালিক। তাদের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসনের রয়েছে বিশেষ দৃষ্টি। ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে দুর্গম যাতায়াত ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জ ছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেটা আমরা খুব সহজেই ওভারকাম করতে পেরেছি। বর্তমানে প্রত্যেকটি ঘরেই উপকারভোগী থাকেন, তাদেরকে আমরা সেখানে সমবায় সমিতি করে দিয়েছি। সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে, যেমন যুব উন্নয়ন, কৃষি, মহিলা বিষয়ক অফিসগুলোর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য। সমবায় সমিতির মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের বাড়ির আশেপাশে সবজি বাগান করে দিচ্ছি, যেগুলো কৃষি অফিসের মাধ্যমে পুষ্টি বাগান করে দিচ্ছি আমরা। তারা নিজেরা সেখানে চাষবাস করছে, নিজের পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বাজারে বিক্রির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা চাচ্ছি তারা যারা এখানে থাকেন, উপকারভোগী যারা আছেন, তারা নিজেরা স্বাবলম্বী হয়ে ওঠেন। ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন, গ্রামের নাম চরদাথনা। এই গ্রামের স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলোর জীবনে বইছে পরিবর্তনের সুবাতাস। তারা বেছে নিচ্ছেন স্বাবলম্বিতার পথ। খুব ছোটবেলাতেই বাবাকে চিরতরে হারান নূর মোহাম্মদ। এরপর মা আর একমাত্র ভাইকে নিয়ে ব্যক্তি মালিকানা সম্পত্তির উপর কাঁচা ঘর তুলে বসবাস করতেন। নিজের পৈতৃক সম্পত্তি বলতে আর কিছুই ছিল না। ছোটবেলা থেকেই সে মানুষের বাড়ি বাড়ি কাজ করেছেন। তার কিছুদিন পর দিনমজুরের কাজ শুরু করেন। পাশাপাশি বিয়ে করে সংসার জীবন শুরু করেন তিনি। একটি কন্যা সন্তানের জন্ম হয় তার ঘরে। অল্প উপার্জন দিয়ে সংসার চালানোটা খুবই কঠিন হয়ে পড়ে তার জন্য। দুবেলা পেট পুড়ে খাবার মতনও সামর্থ্য ছিল না। বহু সংকটের মধ্যে মেয়েটিকে বড় করে বিয়েও দিয়েছেন তিনি। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে নিরাপদে দিন কাটাচ্ছেন নূর মোহাম্মদ দম্পতি। আমার 9 বছর বয়সের সময় আমার বাবা মারা যায়। আমি মানুষের মাঝে যায় কাজকর্ম করে খাইয়া মানুষ হয়েছি। আমি বাড়ি ঘর করতে পারি নাই। মানুষের বাড়িতে যায় একটু ঘর উঠাইয়া, একচালা করে একটা ঘর উঠাইয়া আমি ওখানে জীবনযাপন করছি। উঠতে বসতে তারা আমার খোঁটা দেয়, হ্যাঁ আমার বাড়িতে থাকেন, এই সেই অমুক তমুক, একটু পানি ফেলান যায় না। খুব কঠিন অবস্থা মানুষের বাড়িতে থাক। মানুষের বাড়িতে মুরগি আমি পালতে পারিনি, পালবে দেয় নাই তারা। মাননীয় প্রধানমন্ত্রীর উনি যে আমার ঘরটা দিছেন, এখন আমি ভালো মতন শুয়ে থাকতে পারতাছি বা আমার কোনো সমস্যা নাই। এখানে আমার ওই 2 টাকা যাই কামাই রোজগার করি, আল্লাহর রহম বাজার টাজার করি, খায় এই ঘরে শুয়ে থাকি আরামে। শেখ হাসিনারে খুশি হয়ে কি বলবো আর, ওনার কথা মনে হলে আমার কান্দন আসে।
উনি যে উপকার করছে আমারে, আমি ওনাকে হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন। প্রজন্মের পর প্রজন্ম ভূমিহীন গৃহহীনের পরিচয় বয়ে বেড়ানো বিশাল জনগোষ্ঠী আশ্রয়ণ উদ্যোগে ফিরে পেয়েছে নাগরিক অধিকার। দিন শেষে নিরাপদ আশ্রয় এবং নিরাপদ জীবনের নিশ্চয়তায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিটি ছিন্নমূল পরিবার। রোজিনার বাবা পেশায় ছিলেন কৃষক। তার বাবার উপার্জন ছিল একেবারেই সীমিত। পরিবারে মা ছাড়াও আরও ভাই বোন ছিল। বাবার 1% জমিতে গড়ে তোলা ছোট্ট ঘরে তাদের বসবাস ছিল। সংসারের নিত্য টানাপোড়েনের মধ্যে ভালো একটা কাপড়ও জোটেনি এই হতভাগ্য নারীর। কোনো রকম 8ম শ্রেণী পর্যন্ত পড়তে পেরেছিলেন। তারপর বাল্যবিবাহ হয় তার। সংসার জীবনে পা দিয়ে প্রায় নানান অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। অল্প বয়সে 2 কন্যা সন্তানের জননী হন তিনি। স্বামীর পাশাপাশি সেলাই কাজ করে নিজে উপার্জন করেন। গত বছর খানিক আগে রোজিনার স্বামী মারা যান। এরপর থেকে 2 কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বসবাস করছেন তিনি। বাবা ছোট থাকতেই মারা গেছে। অনেক কষ্ট করে মা চালাইছে, সংসার চালাইছে। পরে যে লেখাপড়া আর বেশি করাইতে পারে নাই, বিয়ে দিয়ে দিছে। স্বামীর বাড়ি গেছি, তাও বাড়ি আমার বাসুরের বাড়ি আসছিল, আমার স্বামীর বাড়ি নেই। বাসুরের বাড়ি আসছিল, তাও হেরা কিছুদিন 4 বছর পর্যন্ত আসছিলাম। তারপরে ওই বাড়ি থেকে তারাই দিছে। আমার স্বামীও মানে কাজ কাম খুব কম করছে, টাকা জমা করা পায় নাই, কোনো করা পায় নাই। মানে জমা জমি কেনার মতো কোনো সামর্থ্য আসছিল না। বাসা ভাড়াও আসছিলাম ওইখান থেকে যায়, দেখি যে বাসা ভাড়া দিতে পারি না। পরে আবার ঘুরে আবার বাড়ির যায় আশ্রয় নিচ্ছিলাম, বাইরের বাসা যায়। পরে ওইখান থেকে তারাই দিবে চাই খালি। এনে যে ঘরটা যে পাইছি এটাই খুব খুশি হয়েছি। তাও মেয়ে 2টা নিয়ে এখানে থাকবার পাইতেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অনেক ধন্যবাদ দেই। পিছিয়ে পড়া অসহায় মানুষের নাগরিক সুবিধা আদায়ের কোনো সামর্থ্য ছিল না, কিংবা ভাসমান জীবনের পরম্পরায় ভেসে বেরিয়েছেন নানান গ্রাম গঞ্জ, নগর আর জনপদে। কিন্তু এই আশ্রয়নের অনেক পরিবার এখন নতুন করে বাঁচতে শিখেছে। ঠিকানা ফিরে পাওয়া প্রান্তিক মানুষগুলোর মুখে এখন শুধুই প্রাপ্তির হাসি। কৃষক বাবার সংসারে জন্ম সাবিনার। মা ছাড়াও পরিবারে তারা 4 ভাই আর 2 বোন। বাবার অভাবের সংসার ছিল, তারপরও অন্তত পেট পুড়ে না হলেও দুবেলা খাবার নিশ্চয়তা ছিল তাদের। 3 শতক জায়গা আর একটি জোড়াতালির ঘরের মালিক ছিলেন সাবিনার বাবা। 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিলেন সাবিনা। এক সময় বাল্যবিবাহ হলে পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। শুরু হয় আরেকটি নতুন জীবনের গল্প। তার স্বামী পেশায় ছিলেন দিনমজুর। তার নিজস্ব কোনো ভিটে বাড়ি না থাকায় জীবন ছিল অনিরাপদ। আরেকজনের জায়গায় ঘর তুলে বসবাস করতেন। 1 সন্তানের জননী হন তিনি। 7 বছর আগে স্বামী মারা গেলে তাদের এই অস্থায়ী ঘর থেকে বের করে দেয়া হয়। মাঝখানে কয়েক বছর দুর্বিষহ জীবন কাটে তার। সবকিছু বিবেচনায় তার হাতে প্রধানমন্ত্রীর ঘরের চাবি বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আমার আব্বা কৃষি কাজ করতো। আমার বাপের 3 শতাংশ জমি ছিল। আমরা 4 বোন 2 ভাই। 5 পর্যন্ত পড়ছি, বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে মনে করেন যে স্বামীর ভিটা বাতি আসছিল না, মাসের বাড়ি থাকতাম। থাকার পরে মনে করেন 7 বছর আগে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ওই বাড়ি থেকে তাড়ায় দেয়। তাড়া দেওয়ার পরে বাপের বাড়ি আসি। বাপের বাড়ির থেকে মনে করেন যে আমি ঢাকায় চলে যাই। ঢাকায় 1 বছরে নেগাল থাকতাম। থাকার পরে আমি আবার এই জায়গায় ঘরটা পাইতাম। মনে করেন আমি এখন কী করে খাবো, আমার তো স্বামী নাই। মনে করেন এখন আমি মাসের বাসায় কাজ করে আমি 2টা বাচ্চা মানুষ করতেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে ঘর দিছে। ঘর দেওয়ার পর আমি এই ঘরের মধ্যে থাকতেছি। এটাই আমি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। 2 শতক জমিসহ ঘরের মালিকানায় নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছেন অসংখ্য ভূমিহীন ছিন্নমূল মানুষ। আধুনিক জীবনযাপনের প্রায় সবকিছু হাতের নাগালের মধ্যে পেয়ে
উন্নত সমাজ ব্যবস্থায় নিজেদেরও একজন অংশীদার ভাবতে শুরু করেছেন তারা। জন্মের সময় মাকে চিরতরে হারান নজরুল ইসলাম। মাত্র 2 বছরের মাথায় বাবাকেও চিরতরে হারান অবুঝ এই সন্তান। এরপর থেকে দাদা দাদির কাছে বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। যুদ্ধের পর আবারও কৃষিকাজ শুরু করেন। নিজস্ব ভিটে বাড়ি ছিল না, তাই বিয়ের পর দীর্ঘ 11 বছর শ্বশুর বাড়িতে আশ্রয়ে ছিলেন। তারপর আশ্রয় নেন চাচার বাড়িতে। স্ত্রী আর একটি সন্তান মিলে কোনোভাবে দিন কাটিয়েছেন তারা। এর মধ্যে উপহার হিসেবে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আমি যেদিন বাজান জন্ম নিয়েছি ওই দিন আমাকে আমার মা প্রসব করার পর 2 ঘন্টা জীবিত ছিলেন। তারপরে সে ইন্তেকাল ফরমালেন। আস্তে আস্তে যখন আমার বয়স 15 বছর অতিবাহিত হতে চলছে, তখন আমার বাবা সেও ইন্তেকাল হয়ে গেল। তারপরে আমার দাদা দাদি আমাকে লালন পালন করলো, এমনকি লেখাপড়া পর্যন্ত শিখাইল। তারপরে তো বাজান সংগ্রামের এই ইতিহাস এগুলো আরম্ভ হল। তখন আমরা করলাম কি, ভারতে চলে গেলাম। ওখানে বাজান আমি 17 দিন শরণার্থীতে খানা খাইছি। তারপরে আমার চাচা ছিল আমার সাথে ছাত্র একই সঙ্গের। আমার চাচারে বললাম, চাচা এখানে আর থাকবো না, মুক্তিযুদ্ধের লোক নিতেছে, আমি ওখানে অংশগ্রহণ করবো, এতে আল্লাহ যা করে তাই ভালো। তো আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। স্বাধীনতার পর বাড়িতে চলে আসলাম। কিছুদিন বাজান কষ্ট করলাম, তারপরে আবার ফিরি ওই কৃষিকাজই করিয়ে আমি জীবিকা নির্বাহ করে আসছি। তারপরে আমার দাদা দাদিও মারা গেল। তো আমি এখানে বিয়ে শাদি করলাম। বিয়ে শাদি করার পর শ্বশুরবাড়িতে 11 থেকে 12 বছর অতিবাহিত করলাম। যাই হোক, কিছু ট্রাং সুটকেস এগুলো বানানি এগুলো শিখছিলাম। এগুলো বানাই আমি জীবিকা বাজান নির্ভর করছি। এখন আর এই কাজ আমি তো করতে পারি না। এখন বয়স বেশি হয়ে গেছে, চোখে কম দেখি বাজান, কানও খুব কম শুনি। আর যুদ্ধের সম্মানী ভাতা 20,000 টাকা বর্তমানে ইনশাল্লাহ আমি জননেত্রী শেখ হাসিনার পাইতাছি। জননেত্রী শেখ হাসিনার অনুদানে আমি খুব খুশি হয়েছি। আশ্রয়হীন ছিলাম, আমাকে আশ্রয় করে দিছে। আমার নামে 1 কাঠা জায়গা তিনি কয়লা স্বরূপ দিয়ে দিয়েছেন। আমি তার জন্য দোয়া করব। এ সকল মানুষের জীবনে ছন্দ আর মুখে ফিরেছে স্বস্তির হাসি। এই জনগোষ্ঠী উন্নত বাংলাদেশ করতে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। বদলে যাওয়া বাংলাদেশে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আগামী পর্বে আপনারা দেখবেন দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা। আমার স্বামী আছিল জুতার কাজ করছে, থুয়ে গেছে গা। আমি একটা ছেলে একটা মেয়ে, তারপরে মাছের কাম কাজ করি, জিতে হিতে থাকছি মনে করেন। তাই আমি ছেলে মেয়ে করে মানুষ করছি। করার পরে আমি মনে করেন আমি একা, আমার বাড়ি ঘর আসিল না, আমার খোঁজ করা মানুষ আসিল না। এখন মনে করেন শেখ হাসিনার ধন্যবাদ দেই, আমার বাড়ি ঘর হয়ে গেছে গা। আমি এর অনেক শান্তিতে আছি।